দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নাজদিন নাসির দোলা। আমার অতিথিদের সঙ্গে আপনাদের প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে আছেন জনাব আলতাফ পারভেজ, লেখক এবং গবেষক। আছেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আছেন ডাক্তার জাহিদুর রহমান, শিক্ষক এবং রাজনীতি বিশ্লেষক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় আগামীকাল সোমবার ঘোষণা করা হবে। শুধু শেখ হাসিনা নয়, শেখ হাসিনার সঙ্গে আরও দুইজন আসামি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ মামলার রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথম যিনি রাজসাক্ষী হিসেবে হওয়ার জন্য আবেদন করেছেন, সেই ঘটনাই প্রথম। সেটি নিয়েও আমরা আলোচনা করব। প্রথমেই যে বিষয়টি নিয়ে জনাব আলতাফ পারভেজ আমি আপনার কাছে যেতে চাই। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় তো এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। সেই ট্রাইব্যুনাল ২০২৪ সালের ৫ অগাস্টে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, তারপর পুনর্গঠিত হয় এবং ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে আপনি জানেন যে অনেক প্রশ্ন উঠেছে পরে, যে সেখানে আন্তর্জাতিক মান রক্ষা করা হয়নি। সেই ট্রাইব্যুনাল পুনর্গঠন করে জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এখন চলছে। বিচার প্রক্রিয়ার মান এবং স্বচ্ছতা নিয়ে আপনার পর্যবেক্ষণ প্রথমে জানতে চাই। একটা হলো যে এটা তো আইসিটির প্রথম মামলা। আমরা যতদূর জানি যে জুলাই গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার বিরুদ্ধেই প্রায় ৫০০-র বেশি মামলা হয়েছে। তার মধ্যে প্রায় ৩০০+ মামলা হলো হত্যা মামলা এবং আইসিটিতেই আরও ২৩টা মামলা আছে ওনার বিরুদ্ধে। এটা প্রথম মামলার রায়। সেই প্রথম মামলার রায় যে উত্তেজনা এবং সহিংসতা ইত্যাদি হচ্ছে জনগণের মধ্যে, নাগরিক হিসাবে আমিও উদ্বিগ্ন। সেটা একটা ব্যাপার। নাগরিকদের তো একটা প্রত্যাশা যে বিচার যেন স্বচ্ছ হয়, এটা হলো প্রথম। কারণ তাহলে এটা প্রশ্নবিদ্ধ হবে না, এটা গ্রহণযোগ্যতা পাবে। এবং এই যে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, এটা তো কোনো কল্পিত অভিযোগে হচ্ছে না। কারণ অন্তত একটা তথ্য তো বলাই যায় যে জাতিসংঘ গত জুলাই এবং অগাস্টের অপরাধগুলো নিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশন যে প্রতিবেদন দিয়েছে, তাতেও তারা বলেছে যে এই সময় অপরাধের বিশ্বাসযোগ্য সাক্ষ্য প্রমাণ তারা পেয়েছে। এখন প্রশ্ন হলো ভিতরে কিভাবে বিচার প্রক্রিয়া হয়েছে, সেটা কতটা স্বচ্ছ হয়েছে সেটা তো আমরা জানি না। কিন্তু আমরা চাইব যে একটা স্বচ্ছ বিচার প্রক্রিয়া এবং বাদী বিবাদী উভয়ই সন্তুষ্ট হবে এরকম। কিন্তু এখানে শেখ হাসিনা কোনো আইনজীবী নিয়োগ করেননি বা উনি উপস্থিত নেই, উনি পালিয়ে গেছেন। সরকার তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করেছেন এবং তিনি শেখ হাসিনাকে ডিফেন্ড করেছেন এবং তিনি কি বলেছেন সেটা তো আমরা জানি না। কিন্তু যেটা বলার ব্যাপার সেটা হলো, দেখুন, রায়ের আগেই আওয়ামী লীগ এটার বিরুদ্ধে হরতাল ডেকেছে এবং এইটা হলো আমাদের সেই পুরনো কালচার আর কি, যে ৫৪ বছর ধরে আমাদের কিন্তু এখানে ৭১-এর যুদ্ধ অপরাধেরও পূর্ণাঙ্গ বিচার হয়নি। কিছু হয়েছে, কিছু হয়নি। এবং যতটুকু হয়েছে সেটাও সংশ্লিষ্ট রাজনৈতিক দল মেনে নেয়নি। আমাদের ৭১-এর পর যে পরবর্তী ৫ বছর যেসব রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, রক্ষী বাহিনীর দ্বারা গণবাহিনী, গণবাহিনীর দ্বারা রক্ষী বাহিনী, সেগুলোর সব বিচার হয়নি। কিছু হয়েছে, কিছু হয়নি। জেনারেল এরশাদের শাসনামলে ছাত্র অনেক মারা গেছে রাজনৈতিক কারণে, সেগুলোরও কোনো বিচার হয়নি। এবার প্রায় ৮০০-১০০০ শহীদ হয়েছেন মানুষ। প্রত্যেকটা পরিবারই আশা করছে ন্যায় বিচার, সেগুলোর বিচার হতে হবে। কিন্তু এই যে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করে ফেলে রাজনৈতিক দলগুলো, তার মানে, এবং তারা মনে করে তাদের প্রতি এটা একটা অন্যায় করা হচ্ছে। সেই পুরনো কালচার যে সহিংসতা, বিচারকে না মেনে নেওয়া, অনুশোচনা না থাকা, দোষ স্বীকার না করা এবং আবার প্রতিশোধের একটা চক্র, এইটা থেকে আমরা বেরোতে পারছি না। এই রায়ের আগের দিনে আমার উপলব্ধি হলো এইটাই, যে আমরা আমাদের পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরোতে পারছি না, রাজনৈতিক হত্যাকাণ্ডের অতীতকে বন্ধ করতে পারছি না। সেটা হলো একটা বড় উদ্বেগের ব্যাপার। এবং দেখুন, প্রথম মামলায় এরকম জাতীয়ভাবে উত্তেজনা তৈরি হয়েছে, 4টি জেলায় বিজিবি মোতায়েন হয়েছে, সেনাবাহিনী চাওয়া হয়েছে, আজকে দেখেছি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো এগুলো তো উদ্বিগ্ন করে আমাদের। তার মানে সামনে যে বিচার প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোও এই সহিংসতার মধ্য দিয়ে যাবে। বিটিভিতে এই প্রক্রিয়াটি পুরোপুরি সম্প্রচার করা হবে, সরাসরি রায় প্রচারিত হবে, এটুকু শুনেছি। সেটা কিভাবে হবে জানি না, এটা একটা নতুন উপাদান। কিন্তু
শেষ কথা হলো যে একটা স্বচ্ছ বিচার প্রক্রিয়া যেন হয়, কারণ ইতিমধ্যে আপনারা জানেন হয়তো যে আওয়ামী লীগ নিজেও নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে তার কর্মীদের মৃত্যু নিয়ে অভিযোগ উত্থাপন করেছে, তদন্তের জন্য একটা আবেদন করেছে আর কি। তো সেইটা কি হবে আমরা জানি না। তার মানে দেশে এবং বিদেশে, বাংলাদেশে আবার এই প্রসঙ্গটাই বড় হয়ে উঠছে। কিন্তু রাজনৈতিক হত্যাকাণ্ডের বা রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতার যে চক্রে আমরা 54 বছর ধরে ঘুরপাক খাচ্ছি, আমার মনে হয় সেটা থেকে আমরা সহসা বের হতে পারবো না। জি, ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি আপনার কাছে যেতে চাই। একটি বিষয় হচ্ছে যে যেটি আমি জানতে চাচ্ছিলাম যে ভবিষ্যতে কি এই বিচার প্রক্রিয়ার মান নিয়েও কোনো ধরনের প্রশ্ন উঠতে পারে কিনা, সেটি নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। আরেকটি বিষয় হচ্ছে যে আজ সন্ধ্যায় ডিএমপি কমিশনার একটি বক্তব্য দিয়েছেন, যেটি নিয়ে এর মধ্যে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। তিনি বলেছেন যে যারা মানুষ এবং পুলিশ সদস্যদের উপর ককটেল হামলা এবং যানবাহনে আগুন দেবেন, আইনসম্মতভাবেই তাদের উপর গুলির নির্দেশনা দেওয়া হয়েছে। এই যে আইনসম্মতভাবে গুলির নির্দেশনার কথা তিনি বলছেন, তাহলে জুলাই হত্যাকাণ্ডে যারা গুলি চালিয়েছিল তারাও আইনসম্মতভাবে চালিয়েছে, এই ধরনের যুক্তি কি ভবিষ্যতে জুলাই হত্যাকাণ্ডের পক্ষে যারা কথা বলতে চান তারা কি বলবেন কিনা? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আজকে আপনারা যারা উপস্থিত আছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা। আপনার প্রশ্নের দুইটা অংশ, একটা অংশ এই বিচার নিয়ে, আর একটা অংশ ডিএমপি কমিশনার নিয়ে। আমি আগে ডিএমপি কমিশনারটাই বলে নিই। ডিএমপি কমিশনে এই ধরনের কথা বলা উচিত না, এবং আমি এর নিন্দা জানাচ্ছি, এবং তার উচিত ইমিডিয়েটলি এটা প্রত্যাহার করা। কারণ ইউ ক্যান ইউজ দ্য ফোর্স, পুলিশের একটা কোড আছে, সে আপনি যেটা বললেন, ইয়েস দিস ইন্ডিকেটেড অ্যানাদার ওয়ে টু লেজিটিমাইজ জুলাই হত্যাকাণ্ড। আপনি যে পুলিশ নির্বিচারে গুলি করলেন সেটাকে লেজিটিমাইজ করে ফেলে দেবে যদি আপনি এই কাজটা করেন আগামীকাল। আপনার রবার বুলেট আছে, জল কামান আছে, সব করার পরে কোন জায়গায় আপনি ইউজ করতে পারবেন সেটাও, কিন্তু এই জেনারেলাইজ করে ফেলে দেওয়াটা, এটা ডিএমপি কমিশনের কাছে আশা করি না। আমার মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টার যথাযথ জবাব দিবেন এবং এই বক্তব্য প্রত্যাহার করা উচিত। সো আপনার সেকেন্ড পার্ট কমপ্লিট, এবার ফার্স্ট পার্টের দিকে আসি। দেখেন, অনেকে বলে হাসিনা পালিয়ে গেছে। ভাই যে কথা বললেন, শেখ মুজিবুরের যদি মানে শেখ সাহেবের কথা বলার আগে একটু বলে নিই। আপনি প্রথমেই জিজ্ঞাসা করছিলেন এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, এটা কিন্তু 1973-তে হয়েছে। এই অ্যাক্টটার সাথে দুইটা অ্যাক্ট হয়েছিল একসাথে 1973-তে। একটা হচ্ছে কোলাবোরেশন অ্যাক্ট, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট। কোলাবোরেশন অ্যাক্টটা হয়েছিল ডোমেস্টিক মানুষদের বিচার করার জন্য, আর ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টটা হয়েছিল পাকিস্তানি সৈন্যদের বিচার করার জন্য। এটা দিল্লি এগ্রিমেন্ট, যেটা ট্রাইপার্টি এগ্রিমেন্ট, যেটা তো বাংলাদেশ সাইন করেনি, তার ভিত্তিতে এটা করা হয়েছিল। এখন এই আইনটা কখনোই কম্পেটেবল ছিল না রোম ইনস্টিটিউট অনুযায়ী, ইউএন অনুযায়ী। এটা 2009 সালে যখন আপডেট করা হলো, এটাতে আর ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি ঢুকানো ছিল না, যেটা রোম ইনস্টিটিউটের আর্টিকেল 7-এ ছিল। সো এই 24 সালে এটাকে কম্পিটিবল করা হলো কার সাথে? ইউএনের সাথে। কেন? ইউএনএ একটা রিপোর্ট দিলেন, যে ভাই যেটাকে বলে এই যে দিস ইজ দ্য রিপোর্ট, যে এই হত্যা সঙ্গ হয়েছে, তার সমস্ত আলামত সব কিছু এখানে দিয়ে দেওয়া হলো। তাহলে একটা বিচার করতে গেলে আপনাকে আন্তর্জাতিক মানদণ্ডে তাহলে এই রোম স্ট্যাটিউট অনুযায়ী করতে হবে। এই রোম স্ট্যাটিউট ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এখন দুঃখের বিষয় যে আপনি শেখ হাসিনা অ্যাজ এ ফিজিটিভ, আপনি যখন ফিজিটিভ থাকবেন, পালাতক থাকবেন, তখন আপনার আইনগতভাবে লয়ার নিয়োগ করার কোনো সুযোগ নাই, পৃথিবীর কোনো জায়গাতেই নেই। সো আপনি যদি মুক্তিযুদ্ধকে ধারণ করতেন, আপনি যদি প্রকৃতই এদেশের সন্তান হতেন, তাহলে তো আপনি খালেদা জিয়ার মতো এসে ফেস করতে পারতেন। হ্যাঁ, ফেস করে আপনি বলতে পারতেন আমার সাথে অন্যায় হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে। আপনি তো পালিয়ে যে আর একটা দেশ থেকে বিবৃতি দিতেন না যে এইখানে বিচারে আমাকে লয়ার নিয়োগ করতে দেওয়া হয় নাই। সো এই যে তার যে কর্মকাণ্ড, প্রথম কথা, সে আইনের প্রতি সেও শ্রদ্ধাশীল ছিল না, তার বাবাও ছিল না। কেন তার বাবার কথা বললাম? শেখ মুজিবুর রহমানের যদি মানবতা বিরোধীর জন্যে, এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির জন্য যদি বিচার করা হতো, যখন তিনি বলছেন কোথায় সিরাজ শিকদার, কোথায় জাসদের এত মানুষকে হত্যা করা হলো, প্রায় 12 থেকে 13,000 না 23,000 লোককে হত্যা করা হলো, তখন যদি এটা করা হতো, তাহলে কিন্তু আজকে শেখ হাসিনা এই রিপিটটা করতে পারতো না। ইতিহাস বড় নির্মম, বাপের করা হয়নি বলে আজকে মেয়ে এটা করার সুযোগ পাইছে। এখন দেখেন, আপনি বললেন যে লেজিটিমেসি নিয়ে এই প্রথম বিটিভিতে সরাসরি সাক্ষী নেওয়া থেকে শুরু করে আর্গুমেন্ট সব কিছু প্রচার করা হয়েছে, এবং মানুষ, এভরিওয়ান ক্যান উইটনেস ইট। একটি ফরেন ফার্ম
টবি ক্যাডম্যানকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে টু অ্যাডভাইস কাকে ট্রাইব্যুনালকে, যে টবি ক্যাডম্যানরা এর আগে অ্যাপ্লাই করেছিল একটা ডিফেন্স কাউন্সিল হওয়ার জন্য, তাদেরকে আপনি ঢুকতেই দেননি। আপনার মনে আছে যে সাক্ষী হিসাবে সুখরঞ্জন বালিকে আপনি ওই আইসিটি ঢোকার আগ মুহূর্তে চাদর দিয়ে পেঁচিয়ে এই দেশ থেকে তুলে নিয়ে গেছিলেন এবং পরে তাকে খুঁজে পাওয়া গেল কোথায়? ইন্ডিয়াতে। সো যে মিথ, যে জুডিশিয়াল কিলিংটা করা হয়েছিল, আজকে সেই জুডিশিয়াল কিলিংয়ের কোনো সুযোগ নেই। কারণ এক নম্বর হচ্ছে ইউএনের একটা রিপোর্ট আছে, যাদেরকে এর আগে ফাঁসি দেওয়া হয়েছে, জুডিশিয়াল কিলিং আমরা হত্যা করা হয়েছে, তাদের বিরুদ্ধে এরকম কোনো রিপোর্ট ছিল না। সো দিস অ্যাডমিটেড এভিডেন্স ইজ এনাফ। আর আমার কাছে মনে হয় হাসিনার ওই সৎসাহসটা নাই, সে যে কাজটা করছে, এদেশের নিরীহ মানুষের উপর নির্বিচারে যে গুলি চালাইছে, আমাদের এই তাজা প্রাণগুলোকে নিয়ে নিছে, তার মসনদ রক্ষার্থে তার সর্বোচ্চ ফাঁসি হওয়া উচিত। এবং আমি সাথে সাথে আরও দাবি করি এই ট্রাইব্যুনালের উচিত আওয়ামী লীগের যত সহায় সম্পত্তি আছে সব বিক্রি করে এই জুলাইয়ের আহত নিহত পরিবারগুলোকে এগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে, ইনক্লুডিং বঙ্গবন্ধু এভিনিউতে তাদের যে সম্পত্তি আছে। কিন্তু জাতিসংঘ রিপোর্টের কথা তো বলছেন, জাতিসংঘ রিপোর্টের যেহেতু এটা এভিডেন্স হিসেবে সেটিকে উল্লেখ করা হচ্ছে, কিন্তু জাতিসংঘ তো কোনো মানুষেরই যে কোনো অপরাধী হোক তার মৃত্যুদণ্ড তো জাতিসংঘ সাপোর্ট করে না। সেক্ষেত্রে আবার যখন তার মৃত্যুদণ্ড চাওয়া হচ্ছে তখন কি সেটি দুটি কি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না আপনার কাছে মনে হয়? প্রশ্ন হচ্ছে একটু ছোট করে যদি একদম ছোট করে, জাতিসংঘ সমর্থন করে না। জাতিসংঘর যে ট্রিটিতে আপনি আছেন, সাইন করছেন, জেনেভা ট্রিটি বা সমস্ত ট্রিটি, সেই ট্রিটিতে এই কথা বলা নাই যে একটা ডোমেস্টিক বলে মিউনিসিপ্যালিটি ল, সেটা যদি সর্বোচ্চ শাস্তি পিনাল কোডে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটা চেঞ্জ করতে হবে, এটা বলা নাই। আর আমাদের পিনাল কোডে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সো এখন কি কোড দিবে আমি জানি না, কিন্তু আমার কথা হলো যে ট্রান্সফার মানে যাবজ্জীবন কারাদণ্ডকেও কিন্তু চেঞ্জ করা হয়েছিল যে আমৃত্যু পর্যন্ত আপনাকে জেলে থাকতে হবে। কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে পিনাল কোডে এখন এক্সিস্টিং আছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেই জন্য আমি মৃত্যুদণ্ড চাই বা আমার দাবি। সরকার যদি এই পলিসি চেঞ্জ করে মৃত্যুদণ্ড বলে যাবজ্জীবন করে, দ্যাটস আপ টু দ্য গভর্নমেন্ট, নট আপন আস। আপনার বক্তব্য পরিষ্কার। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে যেতে চাই, এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং মান, এটি নিয়ে আসলে আমি আপনাদের তিনজনের কাছ থেকেই জানতে চাই এবং আপনার যে মন্তব্য আছে আপনি নিশ্চয়ই বলবেন। আরেকটি বিষয় হচ্ছে যে রাজসাক্ষীর যে বিষয়টি, সেটি এবার প্রথমবার হয়েছে ট্রাইব্যুনালের ইতিহাসে যে কেউ রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেছে। এই যে তাকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করা হয়েছে, সেটি আসলে এই বিচার প্রক্রিয়ায় কতটা ভূমিকা রেখেছে বা কতটা জরুরি ছিল, বা এটির কি প্রভাব ছিল পুরো বিচার প্রক্রিয়া? রাজসাক্ষীর ব্যাপারটা আমার কাছে একেবারেই অপ্রয়োজনীয় মনে হয়েছে, আমি আসবো সেই জায়গায়। কয়েকটা অবজারভেশন একটু জরুরি। আপনি জাতিসংঘের কথা বলছেন বা আন্তর্জাতিক মানদণ্ডে আমরা ঠিকঠাক করেছি কিনা। আইসিটির যে মানে অ্যামেন্ডমেন্ট করা হলো, রোম স্ট্যাটিউটের সাথে এটাকে কনফার্ম করা হয়েছে, ম্যাচ করা হয়েছে, আমি দেখেছি এটা খুবই সঠিক কাজ। আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রাইমের জন্য, মানে একটু বুঝতে হবে, দর্শকদের উদ্দেশ্যে বলছি, কেউ একজন 50-100 মানুষ খুন করে ফেললো, একজন কন্ট্রাক্ট কিলার, সেটা ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি না, এটার একদম স্পেশাল আলাদা সংজ্ঞা আছে। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। এই জন্যই দেখবেন অপরাধ এখানে করেছে, আপনি চাইলে কিন্তু তাকে আইসিসিতে ক্রিমিনাল কোর্টে আপনি বিচার করতে পারেন, কারণ এটা হিউম্যানিটির বিরুদ্ধে আপনি অপরাধ করছেন। ওনার অপরাধগুলো কিন্তু আমাদের উপরে হয়েছে, কিন্তু এই অপরাধগুলোকে বলা হচ্ছে আপনি মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন। সো এইগুলো হয়েছে, আপনি ভিডিও মানে লাইভ করতে পারেন, আপনি ইভেন শেখ হাসিনা আসলে উনি পৃথিবীর শ্রেষ্ঠ লয়ারকে নিয়ে আসতে পারতেন, যে কোনো কিছু করা যেতে পারত, এবং উনি যেহেতু আসেন নাই, উনি আসলে ওই অধিকার হারিয়েছেন। সো এই কথাগুলো বলা তার দিক থেকে অর্থহীন। কিন্তু দুটো জায়গায় আমাদের একটু সমস্যা হবেই আসলে। একটা হচ্ছে মৃত্যুদণ্ড, এটাকে তাও সামহাও আমরা ডিফেন্ড হয়তো করতে পারবো, কারণ পৃথিবীর বহু দেশেই আইনের মধ্যে আছে। কিন্তু ইন অ্যাবসেন্সিয়া বিচার, শেখ হাসিনা যেহেতু আসেননি, এই বিচারের বিরুদ্ধেও খুব শক্ত অবস্থান আছে। এই যে আইসিসির কথা বললাম, আইসিসিতে কখনো কারো বিচার শুরুই করা যায় না যদি তাকে আপনি তার কাস্টাডিতে নিতে না পারেন, হাজির করতে না পারেন। ফলে কারো অ্যাবসেন্সে বিচার, আমরা যতই আমাদের দিক থেকে লয়ার দেই না কেন, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা বত্যয়, এটা স্বীকৃত। সেক্ষেত্রে তারা আপিলও করতে পারবেন না। না, এখন একটা মূল সমস্যা দেখুন, জাতিসংঘের রিপোর্টের কথা যে বললেন, জাতিসংঘ কিন্তু এই রিপোর্টটা আসলে ঠিক ডকুমেন্ট না, ওনারা রিপোর্ট দিয়েছেন, কিন্তু জাতিসংঘের রিপোর্টে বিস্তারিতভাবে বলেছেন তাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে, ডকুমেন্ট আছে। বাংলাদেশ যদি এই দুইটা ব্যাপারের কারেকশন করে, একটা হচ্ছে যে বললাম অলরেডি ক্যাপিটাল পানিশমেন্ট, আর একটা হচ্ছে ইন অ্যাবসেন্সিয়া বিচার, এই দুটো যদি না করে তাহলে বাংলাদেশকে এই ডকুমেন্টও তারা হস্তান্তর করতে প্রস্তুত আছে। খেয়াল করবেন, জাতিসংঘ শেখ হাসিনাকে ডুবিয়ে দিয়েছে এই রিপোর্ট দিয়ে, মানে তার সিদ্ধান্তে, তার কোঅর্ডিনেশনে, তার ইমপ্লিমেন্টেশনে সব কিছুকে জন্য তাকেই প্রধান দায় দেওয়া হয়েছে। তো ফলে
এরপরও কিন্তু তারা এই কথা বলছে। সো এই প্রশ্ন আসলে আসবে। আরেকটা কথা আমি একটু বলে রাখি, এটা একটু বিচারের ব্যাপারগুলো তো যতদূর সম্ভব ফলো করেছি। যেহেতু শেখ হাসিনা আসেননি, তার লয়ার ছিলেন না, আমরা লয়ার দিয়েছি, তারপরও বিচারটা খানিকটা তাড়াহুড়ো করলাম কিনা এই প্রশ্ন আসবে। আমি একটু উদাহরণ দিই। শেখ হাসিনার সময় যে আইসিটিতে বিচার হয়েছিল, এগুলো আসলে কোনো সঠিক জুডিশিয়াল প্রসেস ছিল না, প্রসিডিউরাল সিরিয়াস প্রবলেম ছিল। তারপরও গড়ে প্রাথমিক রায় হতে 2.5 বছর সময় লেগেছে। সেই জায়গায় এখন ইভেন 1 বছরও পুরোপুরি হয়নি, এরকম সময় একটা রায় চলে আসতে যাচ্ছে। সরকার নির্বাচনের আগে একটা রায় হয়ে যাক সম্ভবত এভাবে চাইছিলেন, এটা আমি জাস্ট ধারণা করছি। এই তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন আসতে পারে, যেটার হয়তো প্রয়োজন ছিল না আমি মনে করি। কারণ নির্বাচনের পরেও যারা যারা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, এটা জামায়াত হোক, বিএনপি হোক, এনসিপি হোক, এমন কেউ নেই যে আওয়ামী লীগকে দিয়ে টর্চার্ড হয়নি। সুতরাং ওই বিচার তারা কন্টিনিউ করবে না, এটা হতে পারে না, আসলে এটা হওয়া দরকার ছিল। আর এই যে রাজসাক্ষীর কথা বললেন, মানে কমন সেন্স দিয়ে বোঝা যায়, আমি এটা নিয়ে ঘাটাঘাটি করেও দেখেছি। যেহেতু একজন রাজসাক্ষী সাক্ষী দেওয়ার সাথে তার সাজা কমে যাওয়ার সুযোগ আছে, সেজন্য ফৌজদারি আইনে এই রাজসাক্ষীর স্বাক্ষর গুরুত্ব খুব বেশি না। শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এত ক্রুড সব ডকুমেন্ট আছে। আমি একটা উদাহরণ দিই। বিবিসি বাংলাকে তিনি বলছেন যে তিনি লেথাল ওয়েপন ইউজ করার নির্দেশ দেননি, এটা ইউজড হয়েছে, তার প্রধানমন্ত্রী হিসেবে দায় আছে, কিন্তু এই অর্ডার তিনি দেননি। বিবিসি বাংলায় তখন লিখছে, বিবিসি এবং বিবিসি বাংলা পরে রিপোর্টটা এসছে, লিখছে যে সেখানে বিবিসি কিছুদিন আগে একটা ডকুমেন্টারি করেছে এই শেখ হাসিনার এই সময়কার নিয়ে, সেখানে যে তিনি লেথাল ওয়েপন দিয়ে গুলি করার নির্দেশ দিচ্ছেন সেটা ফরেন্সিক বিদেশে করেছে, বিবিসি নিজে করেছে, করে তারা এটা জেনুইন পেয়েছে। সো এত পরিমাণ ক্রুড প্রমাণ আমাদের হাতে আছে, সেখানে আসলে রাজসাক্ষীর কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না। র্যাদার এই রাজসাক্ষী নেওয়ার মাধ্যমে আমি নিশ্চিত নই, আমার কাছে মনে হয় স্বাভাবিক কাণ্ডজ্ঞান দিয়ে কিছুটা দুর্বলতাই তৈরি হয়েছে। কারণ যথেষ্ট ডকুমেন্ট, শেখ হাসিনার কপাল খারাপ, এই ডিজিটাল যুগে উনি এত বেশি ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে গেছেন, আমাদের যথেষ্টই সম্ভব প্রমাণ করা এগুলো। তার অ্যাবসেন্সের কথা যে আপনি বলছেন, সেই ক্ষেত্রে কি আসলে সরকারের কিছু করার ছিল? আর কি করার ছিল? মানে তিনি তো চলে গেছেন, এখন তিনি ওই যে এই ধরনের বিচারের কথা বললাম, এই ধরনের বিচারে তাহলে বিচার চলবে না। তাহলে যেটা করতে পারতো, কথার কথা, যে আইসিসিতে যদি আপনি প্রসিড করতেন, তার উপরে তাকে আনতে হতো। যেমন এখন আমি যতদূর মনে পড়ে, মানে ইন্ডিয়া সম্ভবত মানে আইসিসি র্যাটিফাই করেনি, এটার পার্ট না, কিন্তু তারপরও এই আলাপটা চলতে থাকবে, নিতে হবে আপনি আসা পর্যন্ত। তো সরকার এই বিচারটা করবে এবং ক্রমাগত তাকে চাপ দিতে থাকবে, এটা হতে পারতো। ইনফ্যাক্ট আমরা ওই যে বললাম, আমরা একটা বিচার করতে চেয়েছি, কিন্তু আমরা এমন একটা বিচার করলাম যেটা নিয়ে সারা পৃথিবীর দৃষ্টি আছে। তারা এই সুযোগটা এখন নেবে, আসলে নেবে, যে আমার অ্যাবসেন্স হয়েছে, এটা উনি পালিয়েই থাকতে পারেন, অনেকেই পালিয়ে আছে। সেটা নিয়ে উনি অলরেডি কথা বলেছেন, না, এটা নিয়ে অনেকে পালিয়ে থাকতে পারেন, উনি ওইটা অ্যাভয়েড করতে পারেন। ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসির তার বিরুদ্ধে পরোয়ানা আছে, এমনকি আইসিসি সিগনেটারি দেশ, ওইটা আইসিসির পার্ট, এমন দেশে উনি গেছেনও, তারপর তাকে ধরা হয়নি। সো এর মধ্যে নানান ইস্যু আছে, কিন্তু তারপর ওই তাকে ধরতে হবে, আনতে হবে, এর আগ পর্যন্ত আপনি তার ইন অ্যাবসেন্সে বিচার করতে পারেন না। অনেকেই, নেতানিয়াহুর বিরুদ্ধে ওয়ার ক্রাইমের অভিযোগ তৈরি হয়েছে, বিচার হচ্ছে না, যতদিন পর্যন্ত তাকে পাওয়া যাবে না, পাওয়া গেলে হবে। সো এই ব্যাপারগুলো এভাবেই চলে। এটা ভালো কি খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট, কিন্তু এটাই হলো গ্লোবাল স্ট্যান্ডার্ড বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। বিশেষ করে ইন অ্যাবসেন্সিয়া বিচার সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ হবে। জি, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আমরা অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলবো। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনার কাছে যেতে চাই, খুব ছোট করে জানতে চাই যে কাল রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, এবং সংস্কৃতি মন্ত্রণালয় এরই মধ্যে জানিয়েছে যে বিভিন্ন জায়গায় বড় স্ক্রিনে তারা সেটি সম্প্রচার করবে, এবং অন্যান্য টিভিও খুব সম্ভবত সেটি সম্প্রচার করবে। এই ধরনের ঘটনা এর আগে কখনো হয়েছে কিনা, যে কোনো রায় এভাবে সরাসরি সম্প্রচারের ঘটনা বাংলাদেশের ইতিহাসে এর আগে হয়েছে কিনা? আচ্ছা, ধন্যবাদ। আপনি তার আগে আমি একটু একটা জিনিস আলোকপাত করতে চাই। ভাই যেটা বলছিল ইন অ্যাবসেন্সিয়া, ভাই বলছি ইন্টারন্যাশনালি ইন অ্যাবসেন্সিয়া বিচার কখনো হয়নি, যদি আমি ভুল বুঝে না থাকি। স্ট্যান্ডার্ড না বলছি, বিশেষ করে এই যে আইসিসিতে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে গ্রহণযোগ্য ট্রায়াল হয়েছে, তার নাম নুয়েরবার্গ ট্রায়াল 1946-এ। সেখানে মার্টিন বোরম্যান ছিল হচ্ছে নাজি জেনারেল, তার অ্যাবসেন্সিয়াতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তারপর আমি বলে যাচ্ছি, জোসেফ কোনির কথা বলতে পারি, সেটা আইসিসি করছে এবং দ্যাট কেস ইজ পেন্ডিং নাও। আইসিসি করতেছে জোসেফ কোনির
2025-এ সে হচ্ছে মেম্বার অফ LFA। তারপর আর্জেন্টিনা হচ্ছে আলফ্রেডো, মানে এই যদি আমি সেলিম যাবে লেবাননের, এরকম শয়ে শয়ে আছে। সো এই অ্যাবসেন্সিয়া যে বিচার হয় না, ICC যখন করতেছে তখন আর এই বিষয় নিয়ে আর কথা বলার কিছু নাই। সেকেন্ড জিনিসটা ভাইয়েরা অনেকে বললেন জাস্টিসটা খুব তাড়াতাড়ি হয়েছে, এটা একটা সাধারণ মানুষের একটা কনসেপ্টে রং মেসেজ যাবে। সেটা হচ্ছে সাক্ষী নিতে হয় দুই পক্ষ। যদি আপনি প্রেজেন্ট থাকেন, আপনি ডিফেন্সের সাক্ষী দিবেন না, আর আপনি প্রেজেন্ট নাই, তাহলে তো একতরফা সাক্ষী হচ্ছে। কে সাক্ষী দেবে? সাক্ষীর, আমাদের সাক্ষীর নতুন নিয়ম হচ্ছে এখানকার আপনি লিখিত দিবেন। আপনাকে ক্রস করতেছেন, হাসিনা থাকলে ক্রস করলে যত সময় লাগতে কিন্তু তা লাগবে তা না, এর মধ্যে কিন্তু 18 মাস হয়ে গেছে। আর FIR দিয়ে এই মানবতা বিরোধী মামলা শুরু হয় না, মামলা শুরু হয় চার্জশিট থেকে। সুতরাং মামলা দিতে শুরু হয়েছে, সেটা অলরেডি চার্জশিট দেওয়ার। সো এই ডিলে হওয়ার কোনো কারণ নেই। আর একটা জিনিস সবসময় বলা হয়, জাস্টিস ডিলেড, জাস্টিস বাড়িড। সো যেটা ডিলে বলে একটা ইস্যু তৈরি করা আমার মনে হয় না এটা রিজনেবল হবে। এবার আপনার কথা আসি, জাস্টিস নট অনলি বি ডান বাট ম্যানিফেস্টলি বি ডান। এবারে এই সরকার এই ট্রাইব্যুনালে অনেক কথা ছিল, সেই জন্য এই প্রথম বাংলাদেশের ইতিহাসে পুরা ট্রায়ালটা দেখাইছেন মানুষকে। যদি মানুষের কোনো অভিব্যক্তি থাকতো, নিউজ পেপার, সাংবাদিক সবাই প্রশ্ন করতে পারত। এবং আগামীকালকে যেটা দেখানো হচ্ছে সেটা একটা মেসেজ দেওয়া হচ্ছে, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর বিচার হচ্ছে। এর আগে কোনোদিন প্রথম প্রধানমন্ত্রীর এই মানবতা বিরোধী অপরাধের জন্য ট্রাইব্যুনালে বিচার হয়নি। সো মানুষকে দেখানো, দিস মেসেজ ইজ ক্লিয়ার টু দ্য আদার পলিটিক্যাল পার্টিজ, ভবিষ্যতে এরকম করো না। এরকম ওই যে একটু আগে আপনাকে বললাম যে শেখ মুজিবুর রহমানের যদি এই বিচারটা করা হতো তাহলে আজকে হয়তো আমাদের এটা দেখতে হতো না। সেই জন্যই সাধারণ মানুষকে দেখানোর জন্য। আর লাস্টলি আমি বলবো যে শেখ হাসিনা একটা টেরোরাইজ করতে চাচ্ছে সাধারণ মানুষকে, যেমন সে বলছে ঢাকা লকডাউন, এগুলো মানে সে আইনের প্রতি শ্রদ্ধাশীল না, আইন সব কিছুর ঊর্ধ্বে। সেটা দেখানোর জন্য হয়তো সরকার এই টিভিতে এটা এইভাবে প্রচার করতেছে। আপনার কি মনে হয় যে এখন যেহেতু এই মানবতা বিরোধী অপরাধের বিচার যদি হয়, তাহলে ভবিষ্যতে আর বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ আর হবে না? না, হবে না এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে 10 বার মানুষ ভাববে যে আমি এটা করে পার পেতে পারবো না। এই থিমটা হয়তো কাজ করবে কি করবে না, সবসময় একটা জিনিসটা ডিটারেন্স। কি জন্য ক্রিমিনাল লজিতে ডিটারেন্সটা? জেল কেন? জেলটা দাও আপনাকে শুধরানোর জন্য। তাই বলে কি জেল থেকে বের হয়ে মানুষ আবার অফেন্স করতেছে না? তারপরে তো জেলে থাকলেন। সো শুধরানোটার জন্য সোশ্যাল একটা মেসেজ সেন্ড করা, যে যেমন আপনারা ধরে নেন যে জুলাই সনদ, যদি এই টপিক আসেনি, যখন আসবে। সো এটা একটা মানুষের একটা ম্যান্ডেট, এই ম্যান্ডেটকে যদি আপনি অবহেলা করেন তাহলে কি হবে? সো আপনাকে একটা ক্লিয়ার মেসেজ দেওয়া যে তুমি যদি এই ধরনের অপরাধ করো তাহলে তুমি সে যেই হও। কারণ রাজসাক্ষী আপনি বললেন একটু, দেখেন পুলিশের IGP রাজসাক্ষী, এই কিন্তু প্রথম। এবং রাজসাক্ষীটা মানে কি? হি অ্যাডপ্টেড হিজ অফেন্স, সে অ্যাডমিট যে হ্যাঁ আমি এই অপরাধটা করেছি। তার ইয়া কি, ডিফেন্স প্লি কি? আমি রাষ্ট্রের IGP, আমাকে উপর থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ আমি পালন করছি, যদি আমি পালন না করি আমাকে হত্যা করা হতো। এই তো তার প্লি। সো একটা ঘটনা যে সত্য, এই রাজসাক্ষীর মানে UN-এর রিপোর্ট থাকার পরও তার এই রাজসাক্ষী হওয়াতে সারা দেশের মানুষ জানে যে না, এদেশের মানুষ কোনোদিন কোনো কিছু মিথ্যা বলেনি। সেদিন সত্যিই হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদেরকে পাখির মতো মেরে ফেলে দেওয়া হয়েছে। আরেকটি বিষয় যেটি ডক্টর জাহেদও বলছিলেন, যে আপনি বলেছিলেন যে জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। সেরকম জাস্টিস হারিড হলেও কখনো কখনো জাস্টিস ডিনাইড হতে পারে কিনা? অবশ্যই হতে পারে। যদি জাস্টিস, যদি এটা বলা হয় জাস্টিস হারিড, জাস্টিস মানে কি বলবো ওটাকে, হ্যাঁ। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, হারিড কথাটা আপনাকে কখন হবে? এখানে তো একটা পক্ষ অনুপস্থিত। আমি যদি না আসতাম 3 দিন 4 দিন 1 সপ্তাহের মধ্যে আপনি একজনকে ডেথ সেন্টেন্স দিয়ে দেন, সেটি প্রযোজ্য নয়। যেটা আপনি দেখেন মার্শাল ল কোর্টে, এই কথাটা নিয়ে আসতে চাইছিলাম না, তাও বলি বাংলাদেশের ইতিহাসে প্রায় 1300 লোককে মার্শাল ল কোর্টে 7 দিনের মধ্যে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছিল। ডু ইউ নো দ্যাট? বাংলাদেশে প্রথম 1977 সালে 1300 জনকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছিল উইদিন 7 ডেজ। কর্নেল তাহেরের বিচার যেটা করা হয়েছিল কয়দিন? 10-15 দিনে। আর আপনি তো 18 মাস পর একটা বিচার করতেছেন। হাউ ক্যান ইউ সে যে এটা ভাই খুব তাড়াতাড়ি করা হলো? সো জাস্টিস জাস্টিসের মতোই চলবে। আপনি কি বাংলাদেশে এসে আপনি কন্টেস্ট করতেন? আপনি তো এসে কন্টেস্ট করতেছেন না। সো আপনি কে বলার? আপনি যদি ভাবেন যে না জাস্টিস খুব তাড়াতাড়ি হচ্ছে, আমাকে ডিনাইড করা হয়েছে, অ্যাক্সেস টু জাস্টিস দেওয়া হচ্ছে, সেটা আপনাকে বলতে হবে। আপনি যদি ভাবেন যে না আমি অপরাধ করছি, তখন তো আপনি পালাতক থাকবেন। অ্যাবসেন্সিয়া কখন হয়? যখন ওই লোকটা জানে যে আমি অপরাধ
করছি। সো শেখ হাসিনা জানে অপরাধ করছি এবং কনসিকুয়েন্স কি সে নিজেই জানে, কারণ ওই যে বলছি মানুষের জন্য যদি আপনি গর্ত করেন সেই গর্তটা আপনাকে পড়তে হবে। সে নিজেই জানে যে আমি জুডিশিয়াল কিলিং করছি, এখন আমাকে গেলে সে কনসিকুয়েন্সটা ফেস করতে হবে। ধন্যবাদ আপনাকে। জনাব আলতাফ পারভেজ, আপনি কি এই বিষয়ে কিছু যোগ করতে চান, নাহলে আমি অন্য প্রসঙ্গে যাব? না, আমি বলতে চাচ্ছি একটা বিষয় শুধু, যে দেখুন শেখ হাসিনা, জেনারেল এরশাদ, আইয়ুব খান, ইয়াহিয়া খান, এগুলো তৈরি হয় যে রাষ্ট্র ব্যবস্থার কারণে। এই ধরনের স্বৈরাচার, এই ধরনের আচরণ, এই পুলিশকে দিয়ে এই ধরনের কাজ করানো বা নিজের দলের বাহিনী দিয়ে এই ধরনের কাজ করানো, এগুলো শুধু বিচার, একজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন বা 10 জনকে কারাগারে বন্দি করা, সেইটা দিয়ে আমরা কখনো থামাতে পারবো না, অতীতেও পারিনি। আমাদের যেটা প্রয়োজন ছিল, জুলাই যেটা এসেছিল, আসলে তরুণরা ঠিকই বলেছিল, আমাদের এই উপনিবেশিক রাষ্ট্র কাঠামোরই সংস্কার প্রয়োজন ছিল, যাতে যেখানে শেখ হাসিনা তৈরি না হয়, যেখানে এরশাদ তৈরি না হয়, আইয়ুব খান তৈরি না হয়, সেখানে আমরা একটা পদক্ষেপ দেইনি। তার একটা উদাহরণ আমি দিতে চাই। দেখুন, আজকের খবর হলো পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে তো একটা বড় বিষয় হলো পুলিশের গুলিবর্ষণ বা নির্যাতন। পোশাক পরিবর্তন কি দাবি ছিল? না, পুলিশি ব্যবস্থার পরিবর্তন দাবি ছিল। এবং পুলিশ নিজেও দাবি করেছিল যে আমাদের বাহিনীর সংস্কার প্রয়োজন, মানুষও দাবি করেছিল সংস্কার প্রয়োজন, কিন্তু সেই সংস্কার কিন্তু হয়নি। পুলিশ রিফর্ম কমিশনের একটা দাবিও জাতীয় ঐকমত্য কমিশন বিবেচনা করেছে বলে আমার জানা নাই, এবং সেগুলো জুলাই সনদে অন্তত কিছু নেই। তার মানে কি, আমরা এই পুলিশ বাহিনী রেখে দিচ্ছি, ওর পোশাক পরিবর্তন করলাম। তো পোশাক পরিবর্তন করলে কি হয়? তার আরেকটা নিউজ হলো দেখামাত্র গুলির নির্দেশ। তো এই দেখামাত্র গুলির নির্দেশ তো গত 15 বছরও বিভিন্ন সময় হয়েছে। তা আমরা পরিবর্তন কি হলো? তার মানে আমরা মৌলিক জায়গাগুলোয় কোনো পরিবর্তন করতে চাচ্ছি না। আমরা একদল ক্ষমতায় আসবে, অন্য দলকে বিচারের আওতায় আনবো, আবার যখন ওরা ক্ষমতায় আসবে তখন সেই বিচার পাল্টে যাবে। জেনারেল এরশাদের বিরুদ্ধে বিচার হয়েছে, কিন্তু 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হয়নি। জেনারেল এরশাদ দিব্যি কারাগারের বাইরে এসে আবার দল করেছে, পার্লামেন্টে বসেছে, সবই স্বাভাবিকভাবে এগিয়েছে। ফলে এই ধরনের জনগণ কিন্তু আশাবাদী নয়, সেটাই ব্যাপার। জনগণ কিন্তু মনে করছে না জেনারেল এরশাদের ব্যাপারে যা হয়েছে শেখ হাসিনার ব্যাপারে কি তাই হবে? না, জনগণ কিন্তু বিশ্বাস করে না যে এখানে যে কোনো বিচারের পর সেই বিচার কার্যকর হয়ে যাবে এবং সেই রাজনৈতিক কালচার আর ফিরে আসবে না। এটা কেউ বিশ্বাস করে না, অন্তত আমি বিশ্বাস করতে পারছি না। কিন্তু শেখ হাসিনার ফিরে আসার কি আর কোনো সম্ভাবনা দেখছেন আপনি? বাংলাদেশে তো অতীতে এরকম অনেক রাজনীতিবিদ ফিরে এসেছে এবং তারা সম্ভাবনা সহ ফিরে এসেছে। বাংলাদেশের মানুষ ভুলেও গেছে সেগুলো। বাংলাদেশে তো রাজনৈতিক হত্যাকাণ্ড এই প্রথম হয়নি, কিন্তু সেই অপরাধীদের কি বিচার হয়েছে? সেই রাজনীতিবিদরা কি ফিরে আসছে নাই? বিপুল উদাহরণ দেওয়া যাবে। ফলে আমরা ভবিষ্যৎ জানি না কি ঘটবে, কিন্তু আমরা জানি এই ধরনের অপরাধের বিচার হোক, স্বচ্ছ প্রক্রিয়া বিচার হোক, এবং বিচারের ক্ষেত্রে সরকার নাক না গলাক, বিচার প্রক্রিয়াটা স্বাধীনভাবে এগুক, এইটা হলো ব্যাপার। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর জাহিদুর রহমান। এই প্রসঙ্গে যদি আপনি ছোট করে কিছু যোগ করতে চান যোগ করতে পারেন, আর না হলে আমি অন্য প্রসঙ্গে যেতে চাই। গণভোট নিয়ে অনেক আসবো, তার আগে একটু ছোট বলি, তারপর আপনি প্রশ্ন করুন। যে ভাই যেটা ইন অ্যাবসেন্স বিচারের কথা বলেন, আমি আইসিসির ওয়েবসাইট থেকে পড়ছি কোনি কেসের কথা। আইসিসি আসলে এখানে প্রি ট্রায়াল চার্জ গঠন করেছে তার ইন অ্যাবসেন্সিয়া। এটা রোম স্ট্যাটিউট পারমিট করে। এটা তারিখ হচ্ছে 3 জুন 2025। সো ট্রায়াল হয় নাই আইসিসিতে, ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয় না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় না, এখন ইটস নট দ্য স্ট্যান্ডার্ড। জাতিসংঘের রিপোর্টে এটা ক্লিয়ারলি লেখাও আছে, আইসিসির কথা বলে না, তারা বলেছে তোমরা ইন অ্যাবসেন্সিয়া যদি বিচার না করো তাহলে দিতে পারি। আমি আবারও বলছি, এটা হচ্ছে কনফার্মেশন অফ চার্জ, এটার জন্য ইন অ্যাবসেন্সিয়া একটা ট্রায়াল করেছেন। এখানে রেফারেন্স আছে রোম স্ট্যাটিউট কীভাবে এইটুকু পর্যন্ত পারমিট করে। এটার পরে তো পুরো হিয়ারিং ট্রায়াল, তার বিচার, এটা অন্য হিসাব, এটা ওটা ছিল না। ইন অ্যাবসেন্সিয়া বিচারের ভাই যে যুক্তি দিলেন, আমি এটাকে, হাসিনার ক্ষেত্রে এই যুক্তি সত্য, কিন্তু তারা অন্য কথা বলছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন ধরুন, যখন হাসিনা আইসিটির বিচার শুরু করছেন, 2-1 বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন না, মানে অভিযুক্তদের মধ্যে জনাব আবুল কালাম আজাদ, আমি ভুল না করি, উনি পালিয়ে গিয়েছিলেন। ওনার অভিযোগ কি ছিল? বা এদের এখানে যারা ট্রায়ালে গেছেন, সুযোগ থাকলে এরা অনেকেই থাকতেন না, এবং তাদের একটা ভ্যালিড অভিযোগ হতে পারতো, সেটা হচ্ছে আমি এই ট্রায়ালটা যে ফেয়ার হবে সেটা আমি রিলাই করি না, এটা রাজনৈতিক বা অন্য কোনো ইন্টারেস্ট প্রণোদিত হচ্ছে। শেখ হাসিনা ঠিক এই কথাটা বলছেন ইনফ্যাক্ট। সুতরাং আমরা এভাবে আমরা বলবো, কিন্তু তার দিকের অভিযোগগুলো আমাদের জানা থাকা দরকার। শেখ হাসিনাকে যে বাংলাদেশে আসছে না, ভারতের সাথে তো বাংলাদেশে আসামি প্রত্যার্পণ চুক্তি আছে, ভারত কি ওখানের মধ্যে কিন্তু একটা ক্লজ আছে যে যদি কোনো পক্ষ মনে করে সে ওই দেশে গিয়ে জাস্টিস মানে পাবে না,
সেই ক্ষেত্রে সে হ্যান্ড ওভার নাও করতে পারে। সো হাসিনা কিন্তু অভিযোগ ওইভাবে দিবে। সো উনি আসেননি বলে এটা প্রমাণিত হয় যে উনি অপরাধী, নট নেসেসারিলি, এটা আমি মনে করি। শেখ হাসিনার সময় তো আমাদের কোর্ট যেরকম ছিল। তবে হ্যাঁ, হাসিনার ক্ষেত্রে এটাই কারণ, এটা আমি বুঝি, কারণ যথেষ্টের বেশি ক্রুড প্রমাণ আমাদের হাতে আছে। জি, এবার আপনার প্রশ্ন। বৃহস্পতিবার আসলে অনেক প্রশ্নের উত্তর মিলেছে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর। তিনি বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট হচ্ছে, এদিকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশও শেষ পর্যন্ত রাষ্ট্রপতি জারি করলেন, যেটি নিয়েও অনেক তর্ক বিতর্ক হচ্ছিল। জুলাই সনদ এবং গণভোট ইস্যুতে এক ধরনের রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছিল, সেটি কি কিছুটা কাটলো কিনা সেই প্রসঙ্গে যাব। খুব সুনির্দিষ্টভাবে একটা জিনিস জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিএনপির একজন নেতা জনাব জয়নুল আবদিন ফারুক, অনেক সিনিয়র নেতা, তিনি শুক্রবার নোয়াখালীতে ইউনিয়ন পর্যায়ের মহিলা প্রতিনিধি দলের সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন এবং সেখানে তিনি বলেছেন, যেটি বলেছেন আমি সরাসরি পড়ে শোনাচ্ছি, এবার ভোটারদের হাতে দুটি ব্যালট থাকবে, একটি হবে ধানের শীষ দাঁড়িপাল্লা সহ বিভিন্ন প্রতীকে, আরেকটি হবে গণভোটের হ্যাঁ এবং না। আমাদের নেতারা আপনাদের বুঝিয়ে দেবেন সেক্ষেত্রে না হবে। বিএনপি এরপরে এটি কিন্তু শুক্রবারের বক্তব্য, আজকে রবিবার। এখন পর্যন্ত আমার চোখে পড়েনি যে বিএনপি সেটি অফিসিয়ালি বলেছে যে এটি তার ব্যক্তিগত বক্তব্য বা এটি বিএনপির বক্তব্য নয়, এ ধরনের কোনো বক্তব্য আমার চোখে পড়েনি। তাহলে এটি কি তার ব্যক্তিগত বক্তব্য, নাকি এটি আমরা বিএনপি অফিসিয়ালি গণভোটের না এর পক্ষে যাচ্ছে এরকম আমরা ধরে নেব? আমি আসছি, এখন না ভোটের পক্ষে যাবে কি না সেটার পলিটিক্যাল কস্ট আছে, সেটা তো ওজন করবে। কিন্তু এই গণভোট যেটা শেষ পর্যন্ত দাঁড়ালো, আমি মনে করি এটা সবচেয়ে বেশি বিপদে ফেলেছে বিএনপিকে। মানে খানিকটা বিএনপির না চাওয়া কিছু সংস্কার, বিএনপির না চাওয়া সংস্কার মানে খারাপ তা বলছি না, আমি বিএনপির না চাওয়া কিছু সংস্কারকে ভালোও মনে করি। বিএনপির কিছু নোট অফ ডিসেন্ট দেওয়া ইস্যুকে আমার কাছে ইললজিক্যালও মনে হয়, এটা একটু আগে ডিসক্লেমার দিয়ে নিলাম। কিন্তু একটা দল তো চাইছে না, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটা চাইছে না, কিন্তু আপনি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমি যদি ব্যাখ্যা করি, জামায়াত আর এনসিপি দিয়ে আসি। জামায়াত আর এনসিপি, জামাতের কথা যদি বলি, তাদের লাস্ট এসে যে দাবিটা ছিল সেটা হচ্ছে গণভোট নভেম্বরে হতে হবে, এটা নির্বাচনের সাথে না। তো ওটা হচ্ছে না, নির্বাচনের সাথে হচ্ছে। খেয়াল করি আমরা যেহেতু মূলত কনস্টিটিউশনকে সংস্কার করার কথা বলছি, এটা নভেম্বরে হোক আর ফেব্রুয়ারিতে হোক, দিনের শেষে এই সংস্কারটা পরবর্তী পার্লামেন্টেই হতে হবে, তাই তো? তো এই দুটোর মধ্যে খুব মেজর পার্থক্য নেই, কারণ কন্টেন্টটা নভেম্বরে হোক ওখানেই হোক, তার কন্টেন্ট নিয়ে যেহেতু মোটা দাগে খুশি আছে, কারণ জামায়াত ইসলামী আপার হাউসে পিআর অ্যাটলিস্ট চেয়েছে, এবং শুধু আপার হাউস পিআর নামে আসবো, আরও দুটো জিনিসও বিএনপির বিপক্ষে গেছে। এনসিপি বলছিল রাষ্ট্রপতি না, এটা প্রধান উপদেষ্টা করতে হবে, ব্লা ব্লা ব্লা। আমরা যদিও যেটা দাঁড়াচ্ছে যে আদেশটা রাষ্ট্রপতি দিয়েছেন, এটা নিয়ে কোনো একদিন কনস্টিটিউশনাল ডিবেট হবে, কারণ রাষ্ট্রপতি কি এই সাংবিধানিক ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে এই যে জনগণের অভিপ্রায় আদেশটা আমরা যদি পড়ি, এটা তো এক ধরনের কনস্টিটিউশন উপরে স্থান দেওয়া হয়েছে। তো এটা পারেন কিনা, পারেন কিনা চাইতে জরুরি কথা হচ্ছে রাষ্ট্রপতি তো এখন চাইলে আরও অনেক আদেশ দিয়ে দিতে পারেন। উনি যদি ওটাকে রিপ্রেজেন্ট করেন, উনি কি এখন যে কোনো আদেশ দিতে পারেন? প্রশ্ন আসতে পারে, সেগুলো সরিয়ে রাখি। শেষ পর্যন্ত যেটা হলো, প্রধান উপদেষ্টা দিক আর রাষ্ট্রপতি দিক, কন্টেন্ট তো সেম, তাই তো? যদি সেম হয়ে থাকে তার মেজর কোনো ছাড় হয় না। কিন্তু বিএনপির বিপদ দেখুন, 4টার মধ্যে গ ঘ ঠিক আছে, গতে আছে 30টা, যেগুলোতে কারণ নোট অফ ডিসেন্ট নাই, এগুলো করতে হবে, এটা বিএনপিও করতে চায়। ঘতে বলা হচ্ছে এর বাইরে যেসব নোট অফ ডিসেন্ট আছে সেগুলো বাদ দিয়ে করতে পারবে। কিন্তু ট্রিকটা হচ্ছে বিএনপির যে প্রধান নোট অফ ডিসেন্ট, সেই নোট অফ ডিসেন্ট থেকে 3টে ইস্যু বাইরে নিয়ে যাওয়া হয়েছে ক আর খতে। কতে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। বিএনপির তত্ত্বাবধায়ক সরকার চায় না তা না, তত্ত্বাবধায়ক সরকারের শেষের দিকে স্টেজে এসে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। লজিক্যালি যে ডিফারেন্ট ডিবেট। কনস্টিটিউশনাল যে পজিশনগুলো আছে, কমিশনগুলো আছে, সেগুলো নির্বাচন কমিশনের ক্ষেত্রে বিএনপি নোট অফ ডিসেন্ট নেই, বাকিগুলোর ক্ষেত্রে আছে। সো এটাও নিয়ে যাওয়া হয়েছে। আর খ হচ্ছে আপার হাউসের পিআর। বিএনপি আপার হাউস চায় কিন্তু পিআর চায় না, নোট অফ ডিসেন্ট আছে। ফলে এখন ভোট যদি দেন আপনি, তাহলে হাঁ বা না এই পুরো প্যাকেজকে দিতে হবে। আপনি হাঁ দেওয়া মানে হচ্ছে আপনি কখন মেনে নিচ্ছেন। এখন এটাই হলো বিএনপি বিপত্তির জায়গা। এখন বিএনপি কি না দেবে, না হলে কিন্তু বিএনপির সংস্কার বিরোধী তকমা আসবে, এবং এটা ভুলও। বিএনপি নোট অফ ডিসেন্টের বাইরেও গুরুত্বপূর্ণ বেশ কিছু সংস্কারে একমত হয়েছে। যেমন আমি এখানে ভাই আইনজীবী আছেন, বাংলাদেশে আর সব সরিয়ে রাখেন, বাংলাদেশে যদি আমরা নিম্ন আদালতকে পুরোপুরি উচ্চ আদালত থেকে পৃথক করতে পারি, মানে প্রশাসন থেকে পৃথক করতে পারি, পুরো যদি উচ্চ আদালতের অধীনে নিতে পারি। আমি একটা ইন্টারেস্টিং তথ্য দিই, 54 যুক্তফ্রন্ট নির্বাচনের ইশতেহারের মধ্যে একটা ছিল বিচার বিভাগকে প্রশাসন থেকে পৃথক করা। সেই আমরা
এগোলাম, 99 সালে রীতিমতো মাজদার হোসেন মামলার আপিল বিভাগের রায় হলো, 2 বছর আওয়ামী লীগ থাকলো, 5 বছর বিএনপি থাকলো, কেউ করে নাই। 1/11 সরকার খানিকটা করলো, আজও কিন্তু বিচার বিভাগের পূর্ণাঙ্গ পৃথকীকরণ হয়নি। আজও আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 116 আছে, যেটা একেবারে আমাদের আর্টিকেল 22 সাথে কনফ্লিক্ট করে। ওখানে আপনি বলছেন যে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে 22-এ, 116-তে আপনি বলছেন রাষ্ট্রপতি এটা মানে সুপ্রিম কোর্টের আমাদের প্রধান বিচারপতির সাথে আলোচনা ক্রমে করবেন নিম্ন আদালতদের বদলি, পদোন্নতি, এসব। রাষ্ট্রপতি মানে তো আসলে প্রধানমন্ত্রী বা সরকার। সো নিম্ন আদালত কার্যত কনস্টিটিউশনালি এখনো সরকারের অধীন। এই প্রথম বাংলাদেশের প্রত্যেকটা দল নিম্ন আদালতকে পুরোপুরি সচিবালয়, বাজেট সহ পুরোপুরি স্বাধীন করার জন্য একমত হয়েছে। এমনকি আমাদের হাইকোর্টের এরশাদ একটা ভালো কাজ করেছিল, আমরা সবাই এরশাদের বিরোধিতা করতে গিয়ে সেটা সরিয়ে ফেলেছিলাম। আমাদের কনস্টিটিউশন বলছে আপনি বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে হাইকোর্টের বেঞ্চ নিতে পারেন, এখন কিন্তু স্থায়ীভাবে হাইকোর্টের বেঞ্চ নেওয়ার জন্য গেছে। সো মানে আমাদের ভালো ভালো কিছু সংস্কার, আর্টিকেল 70 মোতার দাগে আমরা যেমন চেয়েছি সবাই একমত হয়েছি। তো বিএনপি সংস্কার চায় না তা না, সংস্কার চায়। এখন এগুলো চায় না বলে সে না দিতে গেলেও তার জন্য ঝুঁকি তৈরি হবে। তো আমি ঠিক জানি না মিস্টার জয়নাল আবেদিন ফারুকের এই বক্তব্যটা আসলে বিএনপি আপহোল্ড করছে কিনা, না হলে তো আপনারা যেটা বলছেন যে একটা প্রতিবাদ জানানোর কথা ছিল, আমার মনে হয় না বিএনপি এটা করবে। তবে আছে, হ্যাঁ, ভোট যদি জয়ীও হয় আমি জানি না। বিএনপি কিন্তু একাধিকবার বলেছে যেই ব্যাপারগুলো 17 অক্টোবর যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, এই যে প্রধান উপদেষ্টা ভাষণের 2 দিন আগেই তারা স্থায়ী কমিটির বৈঠক করে বলেছে সেখানে যা যা সিদ্ধান্ত হয়েছে তার বাইরে কোনো কিছু করতে কোনো দল বাধ্য না। এখন হ্যাঁ, আপনি বলতে পারেন গণভোট হলেও এটা জনগণের সর্বোচ্চ রায়, যদিও আমি ডিবেট করতে প্রস্তুত আছি। আমরা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিচ্ছি। একটা আইডিয়াল সিচুয়েশনে কনস্টিটিউশন যদি আমরা লিখিও এবং আমরা যদি একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করিও, সেটাও আগে ওখানে কনস্টিটিউশন লেখা হবে, তারপর যাওয়ার কথা ছিল রেফারেন্ডামে। সেক্ষেত্রে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা হতো তাহলে কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্টগুলো গণভোটে যেত না। অ্যাট দ্য সেম টাইম এটুকু বলে শেষ করি, আপনি বলছেন এটার একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে, এটা একটা একেবারে বোগাস কথা। কারণ হচ্ছে যদি পাওয়ারই থাকে তাহলে তো কথা ছিল আপনি ওখানে বসে আলাপ আলোচনা করে, পক্ষে বিপক্ষে করে, ভোটাভুটি করে তারপর আপনি কোনো কিছু গ্রহণ বর্জন করতে পারবেন। আপনি জাস্ট বলছেন যে এটা যেহেতু এখানে গণভোটে পাস হয়েছে আপনি চোখ বন্ধ করে এটা পাস করে দেন। আপনি কনস্টিটিউয়েন্ট পাওয়ার হয়তো দিচ্ছেন, কিন্তু এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টাইপের কিছু হচ্ছে না। ওই পাওয়ারের কথাও আনলেন কেন? যে আপনি যেহেতু বেসিক স্ট্রাকচার চেঞ্জ করছেন, এটা যদি ওই পাওয়ার না থাকে তাহলে এটা কোর্টে চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু আপনি যারা বসছেন তারা কি করছেন? কিছুই করছেন না। আপনি করতে বলছেন আপনি বাধ্য এটা। সো আপনি আসলে রাবার স্ট্যাম্পের মতো কাজ করছেন। তাহলে এটা কিসের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হলো? ডক্টর সাহেদ, আমি আপনার একটা বিষয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে আপনি বলেছেন যে বিএনপি একটি বড় দল, তারা অনেক বিষয়ে হয়তো নোট অফ ডিসেন্ট দিয়েছে, সব হয়তো যৌক্তিকও না, কিন্তু তারা তো দিয়েছে। তো বড় দল হলে তো তার মানে সবসময় যে বিএনপি বড় দল সেই যুক্তিতে কতদিন পর্যন্ত তারা সংস্কার প্রক্রিয়া এমন পর্যায়ে আটকে রাখবে যেখানে তাদের ক্ষমতার কোনো ধরনের সীমাবদ্ধতার মধ্যে ও রাখবে? আমি একটা উদাহরণ দিই। ধরুন আমরা একটু আইডিয়াল সিচুয়েশন, জিনিসটা একটু ব্যাখ্যা করি। এটা কিছু করার নেই এবং এটা পলিটিক্যালি সমাধান করতে হবে। বিএনপি যে ইললজিক্যাল কথা বলছে, বিএনপি যে এমন কিছু করছে যেটার মাধ্যমে পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশনের কথা যে বলছি, পাওয়ারের ব্যালেন্সের কথা বলছি, এটা হবে না। এটা অন্য রাজনৈতিক দলগুলো চাপ তৈরি করবে। একটা উদাহরণ দিই। ধরলাম 70 সালের মতো একটা নির্বাচন হলো, যেটা এনসিপি সহ অনেকেই চেয়েছে, যেটা একই সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং একটা পার্লামেন্ট হিসেবে কাজ করবে। ওটা সংবিধানও লিখবে একটা নতুন, ওটা সরকার হিসাবেও কাজ করবে। আচ্ছা, এখন ধরুন পার্লামেন্ট এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হলো, আমরা তর্কের খাতিরে ধরে নিলাম বিএনপি ওটায় ওই নির্বাচনে জিতলো, পপুলার পারসেপশনও তাই। তো তখন কি হতো? নির্বাচনে তখন সংবিধানে প্রত্যেকটা কোথায় কোথায় চেঞ্জ হবে এগুলো নিয়ে আলোচনা হতো। ধরুন উচ্চকক্ষ, সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিলে একটা উচ্চকক্ষ লাগবে, তো সহজে পাশ হয়ে গেল। উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে এটা নিয়ে ডিবেট হতে থাকলো দিনের পর দিন। হওয়ার কথা হতে হতে আপার হাউস পিআর হবে, বা বিএনপি বলছে না লোয়ার হাউসের সিটের অনুযায়ী হবে, হতে হতে যখন শেষ পর্যন্ত একমত হলো না তখন ভোটাভুটি হবে। ওই ভোটাভুটিতে কে জিততো? বিএনপি জিততো। তাহলে গৃহীত হতো আপার হাউস হবে লোয়ার হাউসের সিটের প্রপোর্শনে। এভাবে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে সেই সংবিধান কিন্তু আগে ওই পার্লামেন্ট বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তৈরি হবে। ওই গণভোটের পর কিন্তু জনগণের সামনে যাবে। সেই জনগণের সামনে যাওয়া কনস্টিটিউশনে বিএনপির নোট অফ ডিসেন্টের জিনিসগুলো থাকতো না। সো এটাই গণতন্ত্র, এবং গণতন্ত্র আমরা সবসময় সঠিক সিদ্ধান্ত নেই না, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রায় একটা রেফারেন্ডামের উদাহরণ দিই, সেটা হচ্ছে ব্রেক্সিট। মানে ব্রিটেনে যখন এই আলাপ চলছে, প্রচুর ইকোনমিস্টের কথা আমি দেখেছি যে ব্রিটেন ভুল করতে যাচ্ছে। পলিটিক্যাল কমেন্টেটরদের অনেকে সমর্থন করেছে, কিন্তু অনেকে আবার বলছিল ভুল করতে যাচ্ছে। শেষ পর্যন্ত এখন এই আলোচনা তো মোটামুটি এস্টাবলিশ, যারা পক্ষে ভোট দিয়েছে, এটা নিয়েও সার্ভে আছে, তাদের অনেকেই মনে করছেন ব্রেক্সিট আসলে ঠিক হয়নি, তাদের আবার ইউরোপিয়ান ইউনিয়নে যাওয়া যায় কিনা এই আলাপ করা দরকার। সো জনগণ গণতন্ত্রে ভুল
মানুষকেও ভুল বিষয়কেও ভোট দিতে পারে। আবার গণতন্ত্রের সুবিধাটা কোন জায়গায়? গণতন্ত্র আবার সেটা সংশোধনেরও সুযোগ দেয়। গণতন্ত্রের মধ্যে দিয়ে ট্রাম্প মোদি যেমন জিতে আসে, আবার তাদেরকে অপসারণ করার সুযোগ। আমি যদি আবারও একটু পুরনো প্রসঙ্গে ফেরত যে জনাব আলতাফ পারভেজ, আপনার কি মনে হচ্ছে যে বিএনপি নায়ের দিকে কোনো ধরনের ক্যাম্পেইন করার চেষ্টা করবে? যদি করে তাহলে সেক্ষেত্রে সেটা দেখুন, বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেটা তো একটা নীতিগত অবস্থান থেকে দিয়েছে, এবং বিএনপি একটা আপনারাই বলছিলেন একটা বড় দল, বিএনপি কর্মীরা এটা থেকে কি বার্তা পাবে যে আমাদের দলের এই বিষয়ে ভিন্ন পজিশন, এবং না ভোট দিলেই যে সংস্কার বিরোধী এই কথাটা আমি একটু ভিন্ন মত পোষণ করছি। দেখুন, এখানে 48টা বিষয় আছে এই 4টা প্যাকেজের ভিতর। একজন মানুষ বা একজন বিএনপির কর্মী বা যে কোনো দলের কর্মী তো 40টা বিষয়ে একমত হতে পারে, তখন তো সে একজন সংস্কারপন্থী মানুষই। 8টা বিষয়ে তার ভিন্ন মত থাকতে পারে, কিন্তু তাকে আমরা বাধ্য করছি হ্যাঁ বা না দিতে, এবং সে যদি বাধ্য হয় তাহলে সে তো একটা কিছু বলবেই। এবং এখানে তো আমি বলবো, দেখুন এখানে বাংলাদেশে সবচেয়ে বড় 4টা দল, তার মধ্যে 2টো নির্বাচনী প্রক্রিয়ায় আছে, 2টো দল কিন্তু এখনো নির্বাচনী প্রক্রিয়ায় নেই। তারা এই নির্বাচন কিভাবে নিবে আমরা জানি না। তো সেই 2 দল এবং বিএনপি কর্মীরা যদি এই গণভোটে না অবস্থান নেয়, সেটা তো আমি বলবো জুলাই সনদের জন্য একটা ঝুঁকির ব্যাপারই হয়ে গেল। এবং এখানে আমি আর একটা বিষয় বলতে চাই, আমরা এই গণভোট নিয়ে, জুলাই সনদ নিয়ে শুধু বিএনপি জামাতের দিক থেকে দৃষ্টিকোণ থেকে আলোচনা করছি। এখানে কিন্তু জনগণের দৃষ্টিকোণের একটা ব্যাপার আছে, এবং পার্লামেন্টের দৃষ্টিকোণ থেকেও আলাপ করছি না। দেখুন, বলা হচ্ছে পার্লামেন্ট সংস্কার পরিষদ হবে, কিন্তু সেই পার্লামেন্টের সদস্যদের কিন্তু এই বিষয়ে কেমন কিছু বলার থাকবে না। গণভোটে যা আসবে সেটাই সংবিধানে তারা প্রতিস্থাপন করবে, বাক্য এদিক ওদিক করে। তার মানে এখানে পার্লামেন্টের কোনো গাঠনিক আসলে ক্ষমতাই নেই, তা সে এক ধরনের দায়িত্ব পালন করবে মাত্র। দ্বিতীয়, জনগণকে যেভাবে আমরা হ্যাঁ বা না দিতে বাধ্য করছি 48টা বিষয়, সেটা তো জনগণের জন্য একটা জবরদস্তিমূলক ব্যাপার। এবং আপনি কথা এসেছে যে রাজনৈতিক দলগুলো যদি এটা প্রচার করা তো আমি আরও বিপজ্জনক মনে করি, কারণ প্রচার করলে জনগণ বুঝতে পারবে যে এই হলো 48টা বিষয়, 2-1টা বিষয়ে যদি তার ভিন্ন মত থাকে তখন সেই জনগণ কি করবে? সে তো এই গণভোট সম্পর্কে আমি বলবো হতাশই হবে। এবং এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে জুলাই সনদকে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে কিন্তু অপমানই করা হলো, ঝুঁকিতেই ফেলা হলো। দেখুন, বিএনপি যদি এখন সবার চাপে পড়ে বাধ্য হয়ে সম্মত হ্যাঁও দেয়, সে তো আগামী নির্বাচনে যদি বেশি আসন নিয়ে আসে, যদি আসে, বা আগামী সংসদ না হোক পরের সংসদে আসে, সে তো একটা নেতিবাচক অবস্থান বজায়ই রাখবে, সুযোগ পেলে এগুলো বদলের চেষ্টা করবে। তার মানে হলো আমরা আবার স্কোয়ার জিরোতেই ফিরছি। আমি আরেকটা বিষয় যুক্ত করে আমার বক্তব্যটা শেষ করছি। দেখুন, গত 7 মাস ধরে আমরা এই জুলাই সনদ নিয়ে আলোচনা করছি, এখন শুরু হয়েছে গণভোট নিয়ে, কিন্তু এগুলোর আড়ালে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মনে হয় আড়াল করার জন্যই বাদ দেওয়া হচ্ছে, এবং এই আলোচনাটাকে ফেনিয়ে তোলা হচ্ছে। প্রধান উপদেষ্টার ভাষণের কথা আপনি বললেন, সেই ভাষণে কিন্তু বন্দরগুলো ইজারা দেওয়ার প্রসঙ্গ আসে। কোথাও রাজনীতিবিদরা এবং মিডিয়াও এই ব্যাপারে সাইলেন্ট। এটা তো একটা শুধু অর্থনীতির প্রধান বিষয়ই নয়, এটা আমাদের একটা নিরাপত্তা সংক্রান্ত বিষয়। আমরা অতীতে বলেছি, যখন সরকার এরকম কোনো চুক্তি করেছে বিদেশে, আদানির সাথে যখন চুক্তি করেছে, যে এই ধরনের চুক্তির বিষয়ে আমরা জানতে চাই। এই ধরনের জনগণকে অন্ধকারে রেখে এই ধরনের চুক্তি করা উচিত নয়। আগামীর বাংলাদেশে এই ধরনের চুক্তি যেন না হয়, এরকম বহু কথা হয়েছে। কিন্তু আমরা দেখলাম গণ অভ্যুত্থানের সরকারই সেই চুক্তি করলো। আজ পর্যন্ত কেউ জানে না এই বিদেশি বন্দরের ইজারা চুক্তিতে কি আছে, বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরাও জানে না। তাহলে এই যে চুক্তি করে যাচ্ছে অনির্বাচিত সরকার, যদিও সেটা বৈধ সরকার, তাহলে আগামীতে নির্বাচিত সরকারের জন্য সেটা ঝুঁকিপূর্ণ হতে পারলে তখন সরকার কি করবে? তার মানে আমি বলছি যে এই যে গণভোটের আলোচনার একটা সমস্যা, জনগণকে সেখানে আসলে চয়েসের কোনো মানে অটোনোমাস কোনো সুযোগই দেওয়া হচ্ছে না, এবং পার্লামেন্টও এখানে এটা সংশোধন করার কোনো সুযোগ পাবে না। আবার এই যে চুক্তিগুলো আমরা করে যাচ্ছি সেটাও কিন্তু জনস্বার্থ বিরোধী হয় কি না, সেই ঝুঁকি থেকে যাচ্ছে। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনি যদি এই গণভোট নিয়ে আপনার কিছু যোগ করার থাকে করতে পারেন। আরেকটি আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে জামাত সহ 8 দল আবারও উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে, এবং তারা বলেছেন যে এই
3 উপদেষ্টার এর আগে যখন অগাস্ট মাসে প্রথম এটি বলা হয়েছিল তখন বলেছিলেন যে এই 3 উপদেষ্টার কল রেকর্ড জামায়াতের কাছে আছে যখন, এবং বলেছিলেন যে সংশোধনের সুযোগ দিচ্ছি, যদি সংশোধন না হয় তাহলে আমরা এই কল রেকর্ড প্রকাশ করে দেব। এখন কি তারা সংশোধন হয়েছে নাকি সামনে এই কল রেকর্ড প্রকাশ করা হবে সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে বলা হয়েছে প্রধান উপদেষ্টার কথা বলা হয়েছে যে তিনি ভালো মানুষ, সহজ সরল মানুষ, এই উপদেষ্টারা তাকে মিসগাইড করছেন। এরকম বক্তব্য কিন্তু আমরা শেখ হাসিনার সময় শুনেছি যে তাকে দলের নেতারা ভুল বোঝাচ্ছেন। তো ক্ষমতার শীর্ষে সবসময় কি বোকা শোকা ভালো মানুষরা যান যাদেরকে বাকি সবাই খুব সহজে ভুল বোঝাতে পারেন? আচ্ছা, প্রশ্ন তো দুই রকম। আচ্ছা, একটু কিছু কিছু ছোট ছোট করে দিই। প্রথম কথা হলো উলফার লিডার অনুপ চেটিয়ার কথা হয়তো আপনার মনে আছে, সে চিৎকার করে বলেছিল আমাকে ওখানে পাঠান না, আমাকে মেরে ফেলে দেওয়া হবে। পাঠিয়ে দিচ্ছে কিন্তু শেখ হাসিনা। সো ইতিহাস বড় নির্মম। আমরা এই উদাহরণ দিয়ে কিছু বলবো না। কথা হচ্ছে কেউ যদি কোনো মানে আইনের প্রতি শ্রদ্ধা থাকে সে আইনের সামনে আসবে, আর যার শ্রদ্ধা নাই সে পালিয়ে বেড়াবে এবং পরে এসে বলবে যে না আইন আমাকে সুযোগ দেয়নি। তা না, এই পর্যন্ত চিঠি কয়েকশো দেওয়া হয়েছে, ইন্ডিয়া শুনতেছে না। সো আমরা বুঝতেই পারতেছি ইন্ডিয়া কেন কার স্বার্থে করতেছে। আচ্ছা, এবারে দ্বিতীয় কথা আসি, জুলাই সনদ নিয়ে। শোনেন, বিএনপির সৃষ্টি জুলাই এই গণভোটের মাধ্যমে, বিএনপির সৃষ্টি গণভোটের মাধ্যমে। জিয়াউর রহমান ক্ষমতা আসলেন, জাদু মিয়া তার জন্য 19 দফা রেডি করে দিলেন। জাদু মিয়ার ন্যাপের যে সিম্বল ছিল ধানের শীষ, আচ্ছা ধানের শীষটা দিয়ে দেওয়া হলো বিএনপিকে। সো সেই বিএনপি গণভোটের মাধ্যমে সৃষ্টি হয়ে আজকে কি বলতে পারে আমি গণভোট বুঝি না। আর 19 দফায় হা নাই ছিল, বোন এই দেখেন হা না, সেখানে 19 দফা ছিল না। যে জিয়াউর রহমানের কর্মপন্থাকে আপনি সমর্থন করেন কি করেন না, সব সময় হচ্ছে প্যাকেজ ভোটে বাংলাদেশে চিন্তা হয়েছে। সংবিধান পুরোটা যখন গণভোটে দেয়ছে, এটা তো পুরোটা না, আমি বলতেছি আপনার ভাই দুই ভাইয়ের মধ্যে একটু সমস্যা আছে। সেটা হচ্ছে গণপরিষদে আগে পাস হতে হবে, দ্যাট ইজ কারেক্ট, তারপর গণভোট হতে হবে। আমাদের এখানে 270 দিন যেটা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশন, দ্যাটস আসলে পারফর্ম অ্যাজ এ গণপরিষদ। কারণ ওখানে তো আপনি সবগুলোতে সাইন করলেন, জুলাই সনদ ইজ অলরেডি সাইন। কি কি বিষয়ে আপনি একটা বিষয়ে ডিসেন্ট দিচ্ছেন, আচ্ছা নোট অফ ডিসেন্ট আপনি পলিটিক্যাল পার্টি হিসাবে দিতেই পারেন। আমি জনগণের মতামত নিব না, জনগণ এটা চায় কি চায় না। সো দ্যাটস ওয়াই গণভোটটা জরুরি। আর কেন আরেকটা জিনিস দেখেন, কনস্টিটিউশনে তো এই সরকার নেই, কনস্টিটিউশনে গণভোট নেই। আপনি যদি জনগণের কাছ থেকে লেজিটিমেসি নিয়ে না আসেন, তাহলে আপনি কিসের ভিত্তিতে এই পুরো কনস্টিটিউশনকে চেঞ্জ করতেছেন? 151টার মধ্যে 84টা চেঞ্জ করতেছেন, তারা থাকলো কি? সো সেই কারণে আমার কাছে মনে হয় বিএনপি যদি এই ঝুঁকি নেয় নাতে, তাহলে এটা জুলাইকে আমি মনে হয় অসম্মান। আমার মনে হয় আরেকটা প্রশ্নের আর উত্তর নিতে পারবো না আমি, কারণ আমার হাতে আর একদমই সময় নেই, আমাদের নিউজের সময় হয়ে গেছে। আমি খুবই দুঃখিত দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আগামীকাল রাত 11:30 আবার কথা।